ড্রয়িং রুমে যেন একটা জীবন্ত আগ্নেয়গিরি ফেটে পড়ল। বাড়ির মুখ থেকে কবুল বেরোনোর আগেই অন্য কারো বজ্রকণ্ঠে সেই 3বার ঘোষণা পুরোপুরি পরিবেশটাকে বরফ করে দিয়েছে। নির্বাণ রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে পেছনে ঘুরে একরাশ বিশ্রী গালি দিতে গিয়েও মাঝপথে থেমে গেল। তার চোখের মনি স্থির হয়ে গেছে, ঠোঁট দুটো কাঁপছে অবিশ্বাসে। সামনে আর কেউ নয়, স্বয়ং সাইফান শুভ্র চৌধুরী দাঁড়িয়ে আছে। সারা শরীরে নির্মম নির্যাতনের ক্ষত, শার্টের হাতা ছেঁড়া, কপালে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, কিন্তু চোখের মনি দুটো যেন জ্বলন্ত অঙ্গার। সেই দৃষ্টিতে এখন আর অসহায়ত্ব নেই, আছে এক হিংস্র আভিজাত্য। শুভ্রকে এভাবে মুক্ত অবস্থায় নিজের সামনে দেখে নির্বাণের মাথায় রক্ত চড়ে গেল। সে জানোয়ারের মতো চিৎকার করে এগিয়ে এসে শুভ্রর চোয়াল শক্ত করে লক্ষ্য করে সজোরে একটা ঘুষি বসিয়ে দিল। শুভ্র টাল সামলাতে না পেরে কিছুটা ছিটকে গেল। ঠোঁটের কোণ ফেটে নোনা রক্ত গড়িয়ে পড়ল চিবুক বেয়ে। নির্বাণ বাঘের মতো গর্জে উঠে চিল্লিয়ে বলল, তোর সাহস কি করে হয় রে শুয়োরের বাচ্চা, আমার অধিকারের জায়গায় কবুল বলার? তোকে তো আজ আমি একদম জ্যান্ত কবর দেব কুত্তার বাচ্চা। বলে নির্বাণ আবার ঝাঁপিয়ে পড়তে চাইল শুভ্রর ওপর, কিন্তু এবার দৃশ্যটা বদলে গেল। শুভ্র নিজের শরীরের শেষ বিন্দু শক্তি সঞ্চয় করে নির্বাণের ধেয়ে আসা হাতটা মাঝ পথেই মট করে মুচড়ে ধরল। ব্যথায় নির্বাণ কুকিয়ে ওঠার আগেই শুভ্র তাকে হ্যাচকা টানে নিজের একদম কাছে নিয়ে এলো। দাঁত কিরমির করে আগুনের মতো তপ্ত নিঃশ্বাস নির্বাণের মুখে ফেলে শুভ্র হিসিয়ে বলল, ইউ ফাকিং পিস অফ শিট। এতক্ষণ তোকে সুযোগ দিয়েছি বলে ভাবিস না যে আমি তোর হাতের খেলনা। তোর ওই গুষ্টি মারার রাগ, 2 পয়সার শক্তি আমি আমার আন্ডারওয়্যারের নিচে রাখি, বুঝলি খানকির পোলা? বাপের পয়সায় আর গুন্ডা পুষে লাফাচ্ছিস? তোর ওই ইগো আজ আমি তোর পদে ঢুকিয়ে দেব। তুই ভাবলি কি করে যে শুভ্র চৌধুরীর জিনিসের দিকে হাত বাড়িয়ে তুই আস্ত থাকবি? যে বেজন্মার বাচ্চা। শুভ্রর এমন রুদ্রমূর্তি আর মুখের এই নোংরা গালি শুনে নির্বাণের মতো খুনিও এক মুহূর্তের জন্য থমকে গেল। শুভ্রর হাতের মুঠি যেন লোহার সাঁড়াশি, যা নির্বাণের হাড় গুড়িয়ে দেওয়ার উপক্রম করেছে। নিজের এতদিনের বিশ্বস্ত গার্ডের এমন পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে সে হিতাহিত জ্ঞান হারিয়ে অহংকার দিয়ে উঠল। কি দেখছিস তোরা? দাঁড়িয়ে তামাশা দেখছিস? ধর এই কুত্তার বাচ্চাকে, এখনই ছেড়ে টুকরো টুকরো করে ফেলোকে। নির্বাণের কথা শেষ হওয়ার আগেই শুভ্র সজোরে এক ধাক্কা মারল তার বুকে। নির্বাণ তাল সামলাতে না পেরে মেঝেতে আছড়ে পড়ল। ব্যথায় কুকিয়ে উঠে সে আবারও পাগলের মতো চিৎকার করতে লাগলো, ওই জানোয়ারের বাচ্চারা, তোদের চোখ অন্ধ হয়ে গেছে? দেখছিস না ও আমাকে মারছে? ধর এই শালাকে। কিন্তু পরের মুহূর্তেই ড্রয়িং রুমের দৃশ্যটা পাল্টে গেল এক বীভৎস নিস্তব্ধতায়। নির্বাণের নির্দেশে গার্ডরা নড়ে চড়ল ঠিকই, কিন্তু তাদের বন্দুকের নল শুভ্রর দিকে না ঘুরে গেল খোদ্দ নির্বাণের দিকে। চারদিকে থেকে কালো কুচকুচে বন্দুকের নল এখন নির্বাণের কপালে আর বুকে তাক করা নিজের কেনা কুত্তাদের নিজের দিকে এভাবে ফনা তুলে দাঁড়িয়ে থাকতে দেখে নির্বাণের কলিজা শুকিয়ে গেল। সে অবিশ্বাসে তোতলামি করে চিৎকার করে উঠল, কি করছিস তোরা? মাথা খারাপ হয়ে গেছে? আমি তোদের বস, আমাকে গুলি তাক করেছিস? বিশ্বাসঘাতক শোরের বাচ্চারা, তোদের আমি জ্যান্ত কবর দেব। শুভ্র মেঝের রক্তমাখা থুতু এক পাশে ফেলে খুব তাচ্ছিল্যের সাথে নিজের কান দুটো আঙুল দিয়ে চেপে ধরল, যেন নির্বাণের চিল্লানি তার কানে বিষ ঢালছে। সে শান্ত পায়ে নির্বাণের সামনে গিয়ে নিচু হয়ে বসলো। তারপর দাঁত বের করে একে একে পৈশাচিক হাসি দিয়ে বলল, একটু আস্তে চিল্লা না রে ফাঁকফেস, গলাটা নিজে নামিয়ে কথা বল। তোর এই পোষা কুত্তারা অনেক আগে থেকেই পোষা বিড়াল হয়ে গেছে। তুই ভাবলি কি করে যে তোর মতো একটা 3rd ক্লাস ইডিয়েটকে পাহারা দেওয়ার জন্য আমি আমার লোক পাঠাবো না? এতদিন তুই যে জালে আমাকে আটকে রেখেছিলি, আসলে সেই জালের সুতোটা শুরু থেকেই আমার হাতে ছিল। তুই নিজের পাতা ফাঁদে নিজেই ধরা খেয়েছিস, শালা লুজার। শুভ্রর কথাগুলো নির্বাণের মাথায় ঢুকছিল না। সে মূর্তির মতো থমকে গিয়ে অবিশ্বাসের দৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে রইল। তার সেই দাপট, সেই অহংকার যেন এক নিমিষেই কর্পূরের মতো উবে গেছে। শুভ্র নির্বাণের এই অবস্থা দেখে বাঁকা হাসলো। তার পৈশাচিক শান্ত গলায় বলল, কি রে বাল, কিছু বুঝতে পারছিস না? জাস্ট চিল, আমি তোকে সব গুছিয়ে বোঝাচ্ছি। শুভ্র চোখের একটা ইশারা দিতেই একজন গার্ড ঝড়ের গতিতে বাইরে চলে গেল। কয়েক সেকেন্ডের
এক হাড় কাঁপানো নিস্তব্ধতা। ঠিক তখনই ড্রয়িং রুমের দরজা ভেঙে যেন এক বিশাল বাহিনী ভেতরে ঢুকলো। বুটের শব্দে মেঝে কেঁপে উঠল। 20 জন সশস্ত্র পুলিশ অফিসার, 12 জন এলিট ফোর্সের গার্ড, আর তাদের সামনে বুক চিতিয়ে ঢুকলো ঈশান। ঈশান ঘরে ঢুকেই শুভ্রর রক্তাক্ত আর ক্ষতবিক্ষত শরীরের দিকে তাকিয়ে আটকে উঠল। সে রুদ্ধশ্বাসে বলল, বস আপনি ঠিক আছেন? আপনার শরীর তো পুরো শেষ করে দিয়েছে এই কুত্তার বাচ্চারা। শুভ্র শান্তভাবে শুধু একবার চোখ বুজে বোঝালো সে ঠিক আছে। এদিকে নির্বাণী চোখের মনি তখন চরম গাছ। এতগুলো পুলিশ, তাও খোদ শুভ্রর সামনে জিভ বের করা কুকুরের মতো আজ্ঞাবহ হয়ে দাঁড়িয়ে আছে। এই শুভ্র আসলে কে? যদি তার এতই ক্ষমতা, তবে কেন সে এতক্ষণ মার খেলো? কেন সে নির্বাণের পায়ের নিচে পড়েছিল? নির্বাণের এই হাজারো প্রশ্ন আর ধোঁয়াশার মাঝে ঈশান একটা মোটা ফাইল বের করলো। ঠিক তখন সেই মুহূর্তে শহরের সবচেয়ে বড় ম্যাজিস্ট্রেট অফিসার এসে শুভ্রর ঠিক বাঁ পাশে হাত বেঁধে দাঁড়ালেন। ঈশান ফাইলটা নির্বাণের কুৎসিত মুখের সামনে মেলে ধরে জড়া গলায় তার আসল পরিচয় উগড়ে দিতে লাগলো। আরহাম খান নির্বাণ, ছোটবেলা থেকে যার খুনে রক্তে খুনাখুনি আর মারামারি। ক্ষমতার লোভে সে হয়ে উঠেছিল এই শহরের এক অঘোষিত মাফিয়া। গুনে গুনে 42টা খুন আছে এই জানোয়ারের নামে। সেই খুনের বিচার থেকে বাঁচতে লন্ডনে পালিয়ে গিয়েও শান্তি হয়নি ওর। সেখানেও সে 19 জন মানুষকে নৃশংসভাবে মেরেছে। আর আজ তোর সেসব পাপের অকাট্য প্রমাণ এই ফাইলে জলজল করছে কুত্তার বাচ্চা। কথাগুলো শোনা মাত্র নির্বাণের কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলো। যে অন্ধকার অতীত যে সে মাটির নিচে পুঁতে এসেছিল, শুভ্র সেটা খুঁড়ে বের করলো কিভাবে? ঠিক সেই মুহূর্তে নেহা রুমে ঢুকলো। নিজের প্রতাপশালী ভাইকে এভাবে পুলিশ আর বন্দুকের নলের মুখে মুখে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে অবিশ্বাসে নিজের মুখে হাত দিয়ে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। ঈশান এক অদ্ভুত শান্ত ভঙ্গিতে এগিয়ে এলো। মেঝের ওপর হাঁটু গেড়ে বসলো নির্বাণের ঠিক সামনে। নির্বাণের চোখে তখনও অবিশ্বাসের ঘোর। ঈশান ওর কানের একদম কাছে মুখ নিয়ে শীতল গলায় ফিসফিস করলো, তুই নিজেও জানিস না রে শয়তানের বাচ্চা, এতদিন কাকে খাঁচায় আটকে রেখে তুই হাত তোলার সাহস দেখিয়েছিস। সত্যিটা শুনবি? শুনলে তোর কলিজা ওখানে ফেটে বের হয়ে আসবে। নির্বাণ ফ্যালফ্যাল করে ঈশানের দিকে তাকিয়ে রইল। তার মাথায় কিছুতে খেলছে না এই সাধারণ এক ব্যবসায়ী শুভ্রর কাছে এত ক্ষমতা এলো কোত্থেকে? সে কিভাবে নির্বাণের লন্ডনের অন্ধকার অতীতের হাড়ির খবর বের করলো? নির্বাণের এই হাজারো প্রশ্নের ঝড়ের মাঝেই ঈশান আরবার ফিসফিস করে বলল, কিংসুক নামটা কি কখনো শুনেছিলি? নামটা শোনা মাত্রই নির্বাণের সারা শরীর যেন বরফ হয়ে গেল। চোখের মনি দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। বুকের ভেতরটা সত্যিই দপ করে উঠল তার। কিংসুক আন্ডারওয়ার্ল্ডের সেই রহস্যময় সম্রাট, যার নাম শুনলে বাঘা বাঘা মাফিয়াদের হাঁটু কাঁপে। নির্বাণের মতো ছিচকে গুন্ডারা বহুবার চেয়েছে তার ছায়ার দেখা পেতে, তার সাথে হাত মেলাতে, কিন্তু কিংসুক তো সেই ধোয়া, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। তবে কি সামনে দাঁড়িয়ে থাকা এই রক্তাক্ত শুভ্রই সেই ক্রাশ? নির্বাণের মাথা ঝিমঝিম করতে লাগলো। পায়ের নিচ থেকে যেন পুরো পৃথিবীটাই সরে যাচ্ছে। নির্বাণের এই কুকড়ে যাওয়া অবস্থা দেখে ঈশান এক বিভৎস হাসি দিয়ে বলল, তুই যে এই ইঁদুরের গর্তে লুকিয়ে আছিস সেটা বস সেদিনই জেনে গিয়েছিল, যেদিন তুই হৃদির ওই রক্তমাখা শাড়িটা পার্সেল করে পাঠিয়েছিলি। জানিস তো, বস সবসময় জানোয়ার হয় না, কিন্তু ও যখন একবার স্বরূপে ফেরে তখন যমরাজও পথ ছেড়ে দেয়। তোর কপাল ভালো যে তুই বসের একমাত্র দুর্বলতায় হাত দিয়েছিলে, না হলে মৃত্যু ছাড়া তোর কপালে আর কোনো শাস্তি জুটতো না। ঈশান একটু থেমে নির্বাণের কপালে নিজের আঙুল দিয়ে টোকা দিয়ে আবার বলল, আসলে বস জানতো তুই যদি সরাসরি কিংসুক হয়ে তোর সামনে আসতো, তবে তুই হৃদিকে নিয়ে কোনো বড় চাল চালতি। তুই তো সাপের মতো বিষাক্ত। বসের দুর্বলতা নিয়ে ওকে হারানোর নোংরা খেলা খেলতি। তাই বস ইচ্ছে করেই তোর খাঁচায় ধরা দিয়েছে, যাতে তুই ওকে দুর্বল ভেবে নিশ্চিন্ত থাকিস। যাই হোক, ওর অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এখন শান্তিতে জেলে যা আর সারা জীবন পচে পচে নিজের পাপের প্রায়শ্চিত্ত কর। নির্বাণ এখন এক জ্যান্ত লাশ। যে হৃদিকে পাওয়ার জন্য সে এত আয়োজন করেছিল, এই হৃদির ভালোবাসার মানুষটাই যে তার জম হয়ে দাঁড়াবে, সেটা সে দুঃস্বপ্নেও ভাবেনি। ম্যাজিস্ট্রেট অফিসার অত্যন্ত বিনয়ের সাথে শুভ্রর সামনে এসে দাঁড়ালেন। আর শুভ্রর রক্তাক্ত শরীরের দিকে তাকিয়ে একরাশ শ্রদ্ধা নিয়ে তিনি বললেন,
মিস্টার সাইফান শুভ্র চৌধুরী, আপনাকে কি বলে ধন্যবাদ দেব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে খুনের মামলাগুলো বহুবার টেবিলে উঠেছে, কিন্তু প্রতিবারই টাকার জোরে সব ধামাচাপা পড়ে গিয়েছে। আমরা হাজার চেষ্টা করেও এই জাল ছিঁড়তে পারিনি। অথচ আপনি একজন ব্যবসায়ী হয়ে সে অসাধ্য সাধন করলেন, তাতে এখন মনে হচ্ছে ম্যাজিস্ট্রেট আমি না, আসলে চেয়ারটা আপনারই পাওয়া উচিত ছিল। শুভ্র কোনো উত্তর দিল না। তার পাথরের মতো নিথর চোখের দৃষ্টি ও তখন অন্য কোথাও। পুলিশ যখন নির্বাণকে হাতকড়া পরিয়ে টেনে তোলার চেষ্টা করছে, ঠিক তখনই নেহা চিৎকার করে উঠল। সে শুভ্রর দিকে আঙুল উঁচিয়ে হিসিয়ে বলে উঠল, শুভ্র, তুমি ভুলে যাচ্ছ যে ভাইয়া এখন হৃদির হাজব্যান্ড। তুমি ওকে জেলে পাঠালে হৃদির কি অবস্থা হবে ভেবে দেখেছো? ওকে আর সমাজে মুখ দেখাতে পারবে? একটা মেয়ে জীবন এভাবে নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে? নেহার এই করুণ আর বিষাক্ত যুক্তি শুনে ঈশান হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে নেহার একদম সামনে গিয়ে সে দাঁতে দাঁত বের করে বলে উঠল, ছি ছি ম্যাম, থুকু। নেহা ম্যাম, আপনি তো দেখছি বড়সড় দুটো ভুল করে ফেলেছেন। এক, আপনি তো হয়তো উত্তেজনার চোটে কাবিননামায় কি লেখা ছিল সেটা পড়ার সময় পাননি। আর দুই, বিয়ে পড়ানোর ওই মোক্ষম সময়ে আপনি নিজেই তো হয়তো ঘরে ছিলেন না, কোনো এক আননোন নাম্বারে ফোনে ব্যস্ত হয়ে বারান্দায় চলে গিয়েছিলেন। মনে পড়ছে কি? অবশ্য ফোনটা কিন্তু আমরাই দিয়েছিলাম। ঈশানের কথায় নেহার কপালে ভাঁজ পড়ল। সেই অবিশ্বাসে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান মজা পাওয়ার ভঙ্গিতে কাজী সাহেবের দিকে ফিরে বলল, কি গো মামু, নেহা ম্যামকে একটু ভালোবাসার ওই কিচ্ছাটা শোনান তো। সত্যিটা জানলে ওনার হয়তো হার্ট অ্যাটাকও হতে পারে। কাজী সাহেব কাপা কাপা হাতে কাবিননামার খাতাটা নেহার চোখের সামনে ধরলেন। গম্ভীর গলায় তিনি পাঠ করলেন, বিয়েটা নির্বাণের সাথে নয়, 5,25,00,000 দেনমোহরে ধার্য করিয়া তাসনিন হৃদিকা স্বামী হিসেবে সোহান চৌধুরীর সুপুত্র সাইফান চৌধুরী, সাইফান শুভ্র চৌধুরীকে কবুল করিয়াছে। ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন মোতাবেক তাসনিন হৃদিকা এখন সাইফান শুভ্র চৌধুরীর বিবাহিত স্ত্রী। নেহার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। সে ছো মেরে কাজের হাত থেকে খাতাটা কেড়ে নিয়ে চোখ বড় বড় করে দেখলো। হ্যাঁ, ঠিক তাই লেখা। বড় বর হিসেবে সাইফান শুভ্র চৌধুরীর নামই তো সেখানে জলজল করছে। নিজের অজান্তে সে তার ভাইকে নয়, বরং তার সবচেয়ে প্রিয় মানুষ শুভ্রর সাথেই রীতির বিয়ে দিয়ে দিয়েছে। পুরো ঘর যখন এই অবিশ্বাস্য সত্য স্তব্ধ হয়ে আছে, ঠিক তখনই শুভ্র আর তার ভাঙা গলায় কিন্তু দৃঢ় স্বরে কাজী সাহেবের উদ্দেশ্যে বলল, নতুন করে মেয়ের সব কাজ রেডি করেন, আমি আসছি। বিছানার এক কোণে হাঁটু ভাঁজ কোণে জড়সড় হয়ে বসে আছে হৃদি। অতিরিক্ত কান্নার ফলে চোখের জল যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখের চারপাশটা লাল হয়ে ফুলে আছে। তার সমস্ত সত্তা জুড়ে এখন কেবল শূন্যতা। আজ থেকে সে অন্য কারো স্ত্রী। এখন থেকে শুভ্র নামটা তার জন্য নিষিদ্ধ ও এক অধ্যায়। চাইলেও আর তাকে নিয়ে স্বপ্ন বনে যাবে না, বলা যাবে না ভালোবাসি। এখন থেকে নির্ভান নামক ওই জানোয়ারটার সাথে তাকে সংসার করতে হবে। ভাবতেই হৃদির গা গুলিয়ে উঠছে। বিষাদ আর ঘৃণা তাকে করে করে খাচ্ছে। হৃদির এই যন্ত্রণার মাঝেই হঠাৎ গ্যাচ গ্যাচ শব্দে দরজাটা খুলে গেল। হৃদি চমকে দরজার দিকে তাকালো। দেখলো সেখানে শুভ্র দাঁড়িয়ে আছে। শরীরে মারের দাগ থাকলেও চোখে মুখে এখন একদম শান্ত। শুভ্রকে দেখা মাত্র হৃদির ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল, কিন্তু পরক্ষণেই মনে পড়ল সে এখন অন্য কারো বিবাহিত স্ত্রী। সে দ্রুত উল্টো দিকে মুখ ঘুরিয়ে জানলার দিকে তাকালো। কান্না ভেজা অভিমান ভরা গলায় সে চিৎকার করে বলে উঠল, চলে যান এখান থেকে, আপনার মুখটাও আমি দেখতে চাই না। আপনি আমার কাছে কেবলই একজন পরপুরুষ। দয়া করে চলে যান। আর আর আমার সামনে আসবেন না। আপনাকে এখন আমার সহ্য হচ্ছে না। কেন এসেছেন একটা জ্যান্ত লাশ দেখতে? দেখে যান, হয়তো এই জ্যান্ত লাশ খুব তাড়াতাড়ি সত্যিকারের লাশে পরিণত হবে। খোদার দোহাই লাগে, আপনি চলে যান। কথাগুলো তীরের মতো ছুড়ে দিলেও হৃদয়ের বুক ফেটে যাচ্ছিল। মানুষটাকে চোখের সামনে দেখেও ছোঁয়া যাবে না, এটা সহ্য করার ক্ষমতা তার নেই। শুভ্র কোনো কথা না বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে ধীর পায়ে এগিয়ে এসে একদম হৃদির গা ঘেঁষে বিছানার পাশে বসে পড়ল। হৃদির আগে ফুঁসে উঠে বলল, কি হলো? কথা কানে ঢোকে না? আপনাকে বের হতে বলছি না? বের হন এখনই। হৃদির এই তীব্র অভিমান আর রাগে দেখে শুভ্র ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে মনে মনে হৃদির এই অধিকারবোধ আর রাগ বেশ উপভোগ করছে। শুভ্র নিজের ঠোঁট কামড়ে হাসি চেপে রেখে কাঁধ দিয়ে হৃদিকে আলতো করে একটা ধাক্কা দিল। তারপর হৃদির একদম চোখের দিকে তাকিয়ে গুনগুন করে গেয়ে উঠল,